আপনি কি কখনো শীতের রাতে শ্মশান পাড়ি দিয়েছেন? না শুধু পাড়ি দেওয়া নয়, সেই রাতে বাতাসে যখন শবগন্ধ জমে কুয়াশায় পরিণত হয়, যখন পুরনো কবরগুলো নিজে থেকে হালকা ফাটল ধরে, আর কোনো মায়ের ডাক বলে ভুল করে ফেলা কণ্ঠ দূর থেকে আপনার নাম ডাকে, তখন আজ রাতের গল্পটা শুরু হয়েছিল এক শীতের পূর্ণিমা রাতে, বছর ৩ আগে, বরিশালের পাড়াগায়ে এক নামহীন শ্মশান ঘাটে, যেখানে পদ্মা নদীর বুকে গলে যাওয়া মাটি এখনো মানুষের হাড়ে মাংসে ভরা। নাম শুনেননি? এটা সেই গল্প, যে গল্প শুনে পরের দিন সকালে আপনি নিজের বিছানায় শুয়ে হঠাৎ বুঝবেন আপনার বাঁ হাতের কবজির ওপরে একটা ঠান্ডা ছাপ। গল্প শুরু হোক শীতের রাতে শ্মশান ঘাটে। বছর ৩ আগের কথা, পৌষ মাসের মাঝামাঝি। তখন বরিশালের বাইরে এক ছোট্ট গা, কাঁঠালডাঙ্গা। নামটা শুনলেই মনে হয় গাছে কাঁঠাল ঝুলছে, পাখি ডাকছে, মানুষ আসছে। কিন্তু সত্যি কথা হলো, কাঁঠালডাঙ্গায় কোনো কাঁঠাল গাছ নাই। গায়ের নামকরণ হয়েছিল সেই এক মেয়ের নামে, যাকে কাঁঠাল গাছে ঝুলিয়ে মারা হয়েছিল, কারণ সে বিয়ের আগেই গর্ভবতী হয়ে গিয়েছিল। আর তার পেটের ছেলেটা কেউ বলে নাকি চাঁদ থেকে এসেছিল। কথা সেই আছে, গায়ের বুড়োরা অন্ধকারে বসে কাঁপতে কাঁপতে বলে, ওই মেয়েটার ছেলে জন্মায়নি, জন্মাবার আগেই মা মারা গেল, কিন্তু পেট থেকে যে কিছু বেরিয়েছিল, ওটা মানুষ না। গায়ের মানুষ ওই কাঁঠাল গাছটা কাটেনি, বোলতার পোকা দিয়ে ঢেকে দিয়েছে, চারপাশে কালো মরিচ গুঁড়ো, লবণ, চুন ছড়িয়ে দিয়েছে। কিন্তু প্রতি পূর্ণিমায় গাছের ডাল থেকে কে যেন গুনগুন করে, আম্মা আম্মা বলে। কিন্তু আজকের গল্প সেই গাছে নয়, আজকের গল্প শ্মশান ঘাটে, যেখানে চাঁদ একবারও মাটি ছোঁয় না, কারণ মাটি তাকে ভয় পায়। রাত ৮টা বাজে, গায়ের বাজার বন্ধ, ঢেকি বাজানো থেমে গেছে। শুধু একটা মোটর বোট এসে কাঁঠাল ডানার ঘাটে লাগলো। এক ছেলে নামল, হাতে কালো থলে, ত্রাধে ব্যাগ, চোখে কালো চশমা। নাম রাফি, বয়স ২১, চোখের ভিতরে একটা ক্লান্তি, যেন ঘুম হয়নি বছর ২ মুখে দাড়ি অসম্পূর্ণ, কাটা নাই। গায়ে লাল মার্কিন টি শার্ট, পরনে ময়লা জিন্স, পিছনে লেখা ঢাকা মেডিকেল। রাফি ডাক্তার নয়, মেডিকেল টেকনিশিয়ান। মৃতদেহ সংরক্ষণ, অটোপসি, ব্লাড টেস্ট, ওই সব কাজ করে। কিন্তু কয়েক মাস আগে থেকে সে দেখতে শুরু করেছে। মৃতদেহগুলো যখন টেবিলে ওঠে, তখন কেউ কেউ চোখ খোলে, কেউ কেউ হাসে, একটা হাসি যে হাসির কোনায় মারি নাই, শুধু দাঁতের গোড়া আর কালো রক্ত। কেউ কেউ তাকে ডাকে, রাফি আমার চোখটা ঠিক করে দে। সে আর পারেনি। মাসখানেক আগে হাসপাতালের মর্গে এক মৃতা মহিলার বাঁ হাত তার গলা চেপে ধরেছিল, যে হাতে নখ ছিল না, শুধু কাঠের মতো কঠিন আঙুল। তারপর সে ছুটি নিয়েছে, গায়ে এসেছে মায়ের কাছে। মা বলেছিল, তোর বাবা মারা যাওয়ার আগে বলে গেছিল, আমার চোখ নষ্ট করিস না, ওই শ্মশান ঘাটে দাফন করবি, কিন্তু রাতে কখনো যাইস না, বিশেষ করে পূর্ণিমা রাতে না। বাবা ইদ্রিস মিয়া, গায়ের শেষ কবরস্থ কর্মী, মারা গেছে এক শীতের রাতে, পূর্ণিমা রাতে, শ্মশান ঘাটে কবর খোদাইয়ের কোদাল হাতে। কিন্তু কবর খোদাইয়ের কোদালে ছিঁড়ে গেছে মাথার চামড়া, আর তার মুখে একটা হাসি, যে হাসি শুধু মৃতদেহেই দেখা যায়, যে হাসি মানে আমি দেখে এসেছি। রাফি জানে না কি দেখে এসেছিল বাবা, কিন্তু আজ রাত পুনরায় পূর্ণিমা। পদ্মার জল প্রায় জমে গেছে, বাতাসে শুকনো পাতার গন্ধ, পচা মাছের গন্ধ, আর একটা গন্ধ যেন কেউ গরম করে লবণ দিয়ে মাংস ভাজছে। রাফি ঘাট থেকে নেমে আধ অন্ধকার পথে হাঁটা শুরু করল। মা বলেছিল, আজ রাতে যাইস না রাফি, বাবার কবর দেখবি, কাল সকালে যাইস। কিন্তু রাফি যাচ্ছে, কারণ তার ব্যাগে বাবার লাশের সঙ্গে পাওয়া একটা ছোট কাপড়ের থলে। ভিতরে ছিল একটা ছোট তাবিজ, চামড়ায় লেখা, সিল করা মোমে, আর ভিতরে, যদি আমি মইরা যাই তবে এই তাবিজ নিয়ে শ্মশানে যাইস, মাঝরাতে আমার কবরের পাশে বসে এই দোয়া পড়িস, তারপর তাবিজটা মাটির নিচে পুঁতিস, নইলে আমি ফিরব না। দোয়াটা লেখা ছিল সিলেটি নাগরি লিপিতে। রাফি পড়তে পারে না, কিন্তু আজ রাত ও একা যাচ্ছে। পথ ক্রমশ কাদামাটির হয়ে আসছে, গাছপালা কমে গেছে, শুধু পুরনো বাঁশবন, ভাঙা কাঠের মাথার কাঁধ, কালো রং করা পতাকা ঝুলছে এক বাঁশের ডগায়। কেউ বলে ওটা বুড়ো মামুনের বানানো,
যে এখন পাগল, আর বলে শুধু এক কথা, ওরা ঠান্ডা, ওরা শীত চায়। বাঁশবনে হঠাৎ কোনো শব্দ নাই, পোকামাকড় কিচ্ছু নাই, শুধু হাওয়ার শব্দ। কিন্তু হাওয়া তো বন্ধ। রাফি থামল, কান পেতে শুনল, টপ টপ টপ, পানি পড়ার শব্দ। কিন্তু কোথায়? চারপাশে কোনো পানি নাই, তবু টপ টপ। সে মাথা ঘোরালো, একটা পুরনো কবরের পাশে মাটির উপর পানি পড়ছে, লাল পানি, রক্ত। কিন্তু কবরটা খোলা না। মাথার কাঠে লেখা রহিমা বেগম, 1982-2005। রাফি এগোতে চাইল, তখন হঠাৎ থামো। কণ্ঠ মেয়েদের, অনেক মেয়েদের একসাথে, যেন কোরাস, কিন্তু একই সুরে না। একটা হাই, একটা ফিসফিস, একটা কান্না, একটা গান। আম্মা, ঠান্ডা লাগে। আম্মা, আমার পা নাই। আম্মা, আমি ফিরে এসেছি। আম্মা, তুমি কই? রাফি পিছিয়ে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল, হাত ব্যাগে ঢোকালো, তাবিজটা চেপে ধরল। তখন বাঁশবনে একটা ছায়া উঠল, লম্বা, মানুষের চেয়ে লম্বা, কিন্তু কোমর বাঁকানো, যেন কেউ অনেক দিন ধরে কবরের নিচে বাঁকানো হয়ে শুয়ে আছে। হাত দুটো না, তিনটে। তৃতীয় হাতটা কাঁধ থেকে গজিয়ে বেরিয়েছে, শুকনো, নখ দীর্ঘ, আর আঙুলগুলো কাকড়া। ছায়া রাফির দিকে এগুলো, কিন্তু পা ফেলছে না, শুধু ভাসছে, মাটি থেকে 2 ইঞ্চি উপরে। রাফি দৌড় দিল, পিছন থেকে শব্দ এলো, রাফি, তুই এলি, আমি জানতাম। কণ্ঠ তার বাবার, কিন্তু বাবা মরা। রাফি থামল না, দৌড়ে দৌড়ে এলো শ্মশান ঘাটে। ঘাটটা বলতে পদ্মার তীরে একটা চওড়া মাটির থালা, যেখানে কবর খোদাইয়েরা মর্গান নামায়, গোসল দেয়, কাফন পরায়। এখন সেখানে চাঁদের আলোয় ভিজে আছে পুরনো গোসলখানা, ভাঙা মাটির হাড়ি, কালো লবণের দাগ, আর মাঝখানে একটা কাঠের চৌকি। চৌকিতে বসা এক মহিলা, বয়স বোঝা যায় না, চুল সাদা কিন্তু ভিজে, যেন জলে ভিজিয়ে রাখা। গায়ে নকশি কাঁথা জড়ানো, কিন্তু কাঁথাটা ভিজে আছে লাল রঙে। মুখ ক্ষতবিক্ষত, কিন্তু চোখ দুটো পরিষ্কার, কালো, গভীর, যেন দুটো কূপ। মহিলা মাথা তুলল, তুই আসবি বলে জানতাম রাফি। রাফি থমকে দাঁড়ালো, আপনি কে? মহিলা হাসল, যেন ভাঙা কাচের মতো খচখচ করল। আমি যে কে তোর বাবা জানত। সে আমার নাম শুনে মাথা নিচু করত, মাথা না নিচু করলে ওর চোখ দুটো খসে পড়ত। রাফি পিছনে তাকালো, ছায়াটা আর নাই। মহিলা হাত বাড়ালো, নকশি কাঁথার নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, যে হাতে দানা পরানো আংটি, কিন্তু আংটিটা জমে গেছে হাতের চামড়ার সাথে। এই তাবিজটা দে, আমি তোর বাবার শেষ ইচ্ছে পূরণ করব। রাফি ব্যাগ খুলল, তাবিজটা বের করল। তাবিজের মোম গলে গেছে, ভিতরে লেখা সিলেটি নাগরি লেখা এখন উঠে এসেছে লাল রঙে, যেন রক্ত দিয়ে লেখা। মহিলা তাবিজ নিল, হাতের তালুতে চাপ দিল, ক্র্যাক, মোম ফেটে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো একটা ছোট হাড়ের টুকরো, মানুষের কবজির হাড়। মহিলা হাড়টা মুখে দিল, চিবোতে লাগলো, শব্দ হলো কাঁচ চিবোনোর মতো। তারপর বলল, এখন তোর বাবাকে ডাকতে হবে, কিন্তু শোন, যে নাম ডাকবি সে আসবে, কিন্তু সব সময় সে তোর বাবা হবে না। মহিলা উঠে দাঁড়ালো, নকশি কাঁথা খসে পড়ল, নিচে শরীর নাই, শুধু কালো কুয়াশা, যার ভিতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আছে, ছোট বড়, নারী পুরুষ শিশু, সব হাত কবরের মাটি দিয়ে মাখা, নখগুলো কালো মরিচ দিয়ে রাঙানো। বাবার কবরে যা, মাঝরাত হচ্ছে, চাঁদ ঠিক মাথার উপর, তাবিজের হাড়টা মাটির নিচে পুঁত, তারপর দোয়াটা পড়, তারপর ওর নাম ডাক। কিন্তু মনে রাখিস, নাম ডাকার পর 3 মিনিটের বেশি অপেক্ষা করিস না, নইলে ও আসবে, কিন্তু ও একা আসবে না। রাফি হাঁটু গেড়ে বসল বাবার কবরের পাশে। কবরের মাথায় কাঠের স্টেক, লেখা ইদ্রিস মিয়া, 1950-2023। মাটি ঠান্ডা, যেন বরফের নিচে। সে হাড়টা মাটিতে পুতল, গভীরে নয়, শুধু 1 ইঞ্চি। তারপর তাবিজের কাগজটা বের করল, সিলেটি নাগরি। সে পড়তে পারে না, কিন্তু মনে পড়ল বাবা একবার বলেছিল, ওই লেখাগুলো আসলে উল্টো দিক থেকে পড়তে হয়, আর পড়তে হয় হাঁপানির মতো ছাড়া নিয়ে। রাফি কাগজটা উল্টালো, আয়নার দেখার মতো। লেখা পড়ল, ঈশা, নুন, জাল, বরকত,
যা নিচে আছে তা উপরে আসুক, যা মরে গেছে তা জাগুক, যা হারিয়ে গেছে তা ফিরুক, কিন্তু শুধু একজন, কারণ কবরে জায়গা শুধু একজনের। সে হাঁপাতে লাগল, গভীর নিঃশ্বাস নিয়ে, তারপর ছাড়া, ঈশা, নুন, জাল, বরকত। কথাগুলো বলতেই চাঁদের আলো হঠাৎ লাল হয়ে গেল। পদ্মার জলে অসংখ্য হাত উঠল, সব হাত একই দিকে, রাফির দিকে। বাতাসে শিশুদের কান্না, হাজার হাজার শিশু, কিন্তু কোনো কান্নায় গলা নাই, শুধু নিঃশ্বাসের শব্দ। রাফি চোখ বন্ধ করল, ডাক দিল, বাবা, ইদ্রিস মিয়া, আমি এসেছি। 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, কিছু হলো না। তবুও সে অপেক্ষা করল। মনে পড়ল মহিলার কথা। 3 মিনিট। তখন কবরের মাটি নড়ল, ফস ফস। মাটি ফাটল, কিন্তু উপর থেকে নয়, নিচ থেকে। কেউ ভিতর থেকে ঠেলছে। রাফি উঠে দাঁড়ালো, পিছিয়ে গেল না। তখন মাটি উড়ে গেল। এক হাত বেরিয়ে এলো, বাবার হাত, কিন্তু আঙুলগুলো ভাঙা, নখ নাই, জায়গায় মাটি জমে আছে। তারপর মাথা, ইদ্রিস মিয়ার মাথা। চোখ দুটো খোলা, কিন্তু চোখের মনি নাই, শুধু কালো গর্ত। মুখে সেই হাসি। রাফি, তুই এসেছিস? রাফি কাঁপছিল, কিন্তু জিজ্ঞেস করল, বাবা, আপনি কি দেখেছিলেন? ইদ্রিস মিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পুরো শরীর বেরিয়ে এলো। কিন্তু পেছনে আরেকজন আছে, ছোট, শিশুর মতো, হাত ধরে আছে বাবার। শিশুটার মুখ নাকি নাই, মুখে শুধু একটা ছোট মুখ, আর সেই মুখের ভিতর আরেকটা মুখ। ইদ্রিস মিয়া বলল, ওকে আনতে বলেছিলাম, কারণ ও আমাদের। ও হচ্ছে ওই মেয়ের ছেলে, যে মেয়েকে কাঁঠাল গাছে ঝুলিয়ে মারা হয়েছিল। ও জন্মায়নি, কিন্তু ও বেঁচে আছে, কবরের নিচে, শীতের রাতে। ওরা সবাই ওকে চেনে। শিশুটা মাথা তুলল, চোখ দুটো জলজল করল, সবুজ আলোয়। আমি ঠান্ডা পাই। আম্মা, আমার আম্মা কই? রাফি বুঝল, ওই শিশুটা তার বোন। বাবা একবার বলেছিল, তোর এক বোন ছিল, মা জন্ম দিতে গিয়ে মারা যায়, বাচ্চাটা ওকে নিয়ে গেল ওরা। রাফি জিজ্ঞেস করল, ওরা কে? ইদ্রিস মিয়া হাসল, ওরা যারা কখনো মরে নাই, আবার কখনো জন্মায় নাই। ওরা শীতের আত্মা, যাদের জন্ম হয় মৃত মায়ের পেটে, মরে যায় কবরের নিচে, আবার জাগে পূর্ণিমা রাতে। ওরা বরফের নিচে ঘুমায়, আর শিশুদের ডাক শুনে জাগে। শিশুটা রাফির দিকে এগোলো, তুমি আমার ভাই, তুমি আমাকে বাঁচাবে। রাফি পিছিয়ে গেল, কিন্তু পেছনে মহিলাটা, নকশি কাঁথা মহিলা। সে বলল, তুই এখন একটা সিদ্ধান্ত নে। 1, ওকে নিয়ে যা, তোর বোনকে ফিরিয়ে নে, কিন্তু তোর স্থান শ্মশানে। 2, ওকে ফেলে দে, তুই ফিরে যা গায়ে, কিন্তু প্রতি পূর্ণিমায় ও তোর স্বপ্নে আসবে, আর ধীরে ধীরে তোর পেট থেকে ও বেরিয়ে আসবে। রাফি দেখল, তার পেটে একটা ফোলা, যেন কেউ ভিতরে লাথি মারছে। সে হাত বাড়ালো, শিশুটার হাত ধরল। শিশুটার হাত বরফের মতো ঠান্ডা। তখন পদ্মার জল থেকে হাজার হাজার শিশু উঠে এলো। সবার মুখ একই রকম, নাক নাই, মুখে ছোট মুখ, চোখ সবুজ। তারা গান ধরল, আম্মা আমারে ছেড়ে গেছে, বাবা আমারে পুঁতে দিছে, ভাই আমারে ডাকছে, এখন আমি উঠব শীতের রাতে। রাফি বুঝল, ও কোনো পথ বেছে নিতে পারবে না, কারণ ওরা ইতিমধ্যে ওর ভিতরে ঢুকে গেছে। রাফি গায়ে ফিরেছিল। সকালে লোকে দেখেছে, হাসছে, কিন্তু চোখ দুটো সবসময় মুদে রাখে। বলে, আমার বোন এসেছে, আমি ওকে বাঁচিয়েছি। কিন্তু রাতে, প্রতি পূর্ণিমায়, কাঁঠালডাঙ্গার শ্মশান ঘাটে এক নতুন কবর খোদাই শুরু হয়। হাতে না, মাথা দিয়ে মাটি খুঁড়ে। আর মাঝরাতে সেখান থেকে উঠে আসে এক শিশুর হাসি। আপনি কি কখনো শুনেছেন, শীতের রাতে কোনো শিশু যদি আপনার নাম ডাকে, তাহলে জেনে রাখুন, ও আপনাকে ডাকছে না, ও আপনার জায়গাটা চেক করছে। গল্প শেষ।
আপনার পরবর্তী পূর্ণিমা রাত কেমন যাবে? ধন্যবাদ, ভালো থাকবেন। আর রাতে কারো ডাক শুনলে জবাব দেবেন না।